তাহলে এই যে এ টু যে বিস্তারটা, সেই বিস্তারটা A1 বিস্তার থেকে ফাই পরিমাণ ফেজ ডিফারেন্স এগিয়ে আছে। যেমনটা Y2 তরঙ্গ Y1 তরঙ্গ থেকে ফাই পরিমাণ ফেজ ডিফারেন্স এগিয়ে ছিল, বা ফাই পরিমাণ ফেজ ডিফারেন্স ছিল, ফাই পরিমাণ ফেজ এগিয়ে ছিল। ঠিক একই রকম ভাবে Y2 এর যে বিস্তারটা, সেই বিস্তারটাও Y1 এর বিস্তারের থেকে A1 বিস্তার থেকে ফাই পরিমাণ ফেজ ডিফারেন্সে থাকবে। এখন এটাকে যদি আমি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করার যদি চেষ্টা করি, সেটা হচ্ছে সামন্তরিক সূত্র। একই বিন্দুতে দুইটা ভেক্টর ক্রিয়া করতেছে A1 এবং A2। এই দুইটা ভেক্টর দ্বারা যদি সামন্তরিকের দুটি সন্নিহিত বাহু যদি নির্দেশ করে, তাহলে উক্ত সামন্তরিকের কর্ণ কি নির্দেশ করবে? লব্ধি নির্দেশ করবে। উক্ত সামন্তরিকের কর্ণ লব্ধি নির্দেশ করবে। তাহলে এটা যদি A1 হয়, ডেফিনেটলি আমার এটাও A1। এটা যদি A2 হয়, ডেফিনেটলি আমার এটাও A2। আমরা ভেক্টরে এগুলি পড়ে আসছি। তো আমরা একটু ভেক্টর দিয়ে একটু ব্যাখ্যা করার চেষ্টা করতেছি, যাতে হচ্ছে আমার ক্যালকুলেশনটা অতটা কমপ্লিকেটেড না হয়। ভেরি গুড। তাহলে A1 এবং A2 তারা পরস্পরের সাথে ফাই ডিফারেন্সে আছে, এবং তারা যেহেতু একই বিন্দুতে গিয়ে মিলিত হচ্ছে, সো সেখানে আমরা একটা নেট সরণ পাবো। সেই নেট সরণ থেকে ওই পি বিন্দুতে আমরা একটা নেট বিস্তার পাবো। সো আমরা সামন্তরিক সূত্র থেকে এটাকে আমরা ব্যাখ্যা করতে পারি। সো এখান থেকে পি বিন্দুর যে নেট সরণটা হবে বা নেট বিস্তারটা হবে, সেই বিস্তারের রাশিমালা হবে সামন্তরিকের সূত্র অনুসারে AR সমান সমান AR স্কয়ার সমান সমান A1 স্কয়ার প্লাস A2 স্কয়ার প্লাস 2A1 A2 cos ফাই। কারণ এই ফাইটা হচ্ছে A1 এবং A2 এর মধ্যকার কোণ। A1 এবং A2 এর মধ্যকার কোণ হচ্ছে ফাই। A1 এবং A2 এর মধ্যকার কোণ হচ্ছে ফাই। ওকে, গুড। আমরা এখান থেকেও দেখতে পারি, এখান থেকেও আমরা একটু একটু এই চিত্রটাকে আমরা একটু বর্ধিত করেও দেখতে পারি যে সেটা আসলে সামন্তরিক সূত্রের মতো হয় কিনা। আমরা ধরে নিই পি বিন্দুতে তার Y2 সমীকরণ হচ্ছে, পি বিন্দুতে তার Y2 সমীকরণ হচ্ছে এই দিক বরাবর, Y2 ডাইরেকশন। পি বিন্দুতে তার Y1 এর ডাইরেকশন হচ্ছে এটা, এটা হচ্ছে Y1 এর ডাইরেকশন, এটা হচ্ছে Y2 এর ডাইরেকশন। একই বিন্দুতে যদি দুইটা ভেক্টরকে যদি আমি সাম করার চেষ্টা করি, তাহলে তারা অবশ্যই ল অফ প্যারালেলোগ্রাম বা সামন্তরিক সূত্র মেনটেন করবে। সো ওইটার সাথে এটাকে ম্যাচ করে আমরা একটু বোঝার চেষ্টা করি। তাহলে AR স্কয়ার ইকুয়ালস টু কত? A1 স্কয়ার প্লাস A2 স্কয়ার প্লাস 2A1 A2 cos ফাই। ভেরি গুড। আমরা ধরে নিই এই লব্ধিটা A1 এর সাথে থিটা কোণে আছে। তার মানে লব্ধিটা A1 এর সাথে থিটা পরিমাণ ফেজে আছে। তাহলে এখান থেকে যদি আমাকে থিটা বের করতে হয়, তাহলে আমরা সেই আবার ভেক্টরে চলে যাই। ট্যান থিটা লব্ধির দিক। তো লব্ধির দিক নির্ণয় করার ফর্মুলা আমরা পড়েছিলাম, ট্যান থিটা সমান সমান কি? যেটার সাথে কোণ সে নিঃসঙ্গ হয়ে নিচে চলে যাবে, তার মানে A1 প্লাস নিচে A2 উপরে A2, ট্যান যেহেতু সাইন বাই কস A1 এবং A2 এর মধ্যবর্তী কোণ হচ্ছে ফাই। সো এটাই হচ্ছে আমাদের লব্ধির কোণ নির্ণয় করার ফর্মুলা। ট্যান থিটা সমান সমান A2 sin ফাই ডিভাইডেড বাই A1 প্লাস A2 cos ফাই। কথা ক্লিয়ার? এখান থেকে আমরা এখন পি বিন্দুর ইন্টেন্সিটি নিয়ে একটু আলোচনা করব। পি বিন্দুর ইন্টেন্সিটি নিয়ে একটু আলোচনা করব, কারণ ব্যতিচার হওয়ার জন্য পি বিন্দুটা উজ্জ্বল হবে না অন্ধকার হবে, সেটা নির্ণয় করতে গেলে পরে অবশ্যই পি বিন্দুতে আমাদের ইন্টেন্সিটি নিয়ে আলোচনা করতে হবে। যদি ইন্টেন্সিটির পরিমাণ বেশি হয়, তাহলে সেক্ষেত্রে সেটা উজ্জ্বল হবে, আর যদি ইন্টেন্সিটির পরিমাণ কম হয়, তাহলে সেক্ষেত্রে সেটার উজ্জ্বলতা কম হবে। ক্লিয়ার? তাহলে পি বিন্দুতে আমরা তার ইন্টেন্সিটিটা নিয়ে একটু আলোচনা করব। আমরা জানি ইন্টেন্সিটি তরঙ্গ চ্যাপ্টারে আমরা পড়ে আসছি, ইন্টেন্সিটি সমান সমান 2 পাই f স্কয়ার a স্কয়ার রো ভি। যেহেতু এই দুইটা হচ্ছে কোহেরেন্ট সোর্স, সো তার জন্য তার ফ্রিকোয়েন্সি সমান কনস্ট্যান্ট, ঘনত্ব মাধ্যমের ঘনত্ব সুষম ধরে নিছি, তার মানে সেটাও কনস্ট্যান্ট,
মাধ্যমের বেগ সেটাও কনস্ট্যান্ট, 2π সেটাও কনস্ট্যান্ট। তার মানে কি আমি বলতে পারি না I সমানুপাতিক a স্কয়ার? ওকে, তাহলে I সমানুপাতিক a স্কয়ার যদি হয়, তাহলে I সমানুপাতিকটা যদি উঠিয়ে দিই, তাহলে I k ইন্টু a স্কয়ার লেখা যায়, খুব ইজিলি লেখা যায়, k ইন্টু a স্কয়ার। তাহলে আমরা এটা এখন আপাতত দেখাবি। তাহলে আমাদের যে সমীকরণগুলি, সেই সমীকরণগুলি আমরা লিখি। আর স্কয়ার সমান a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস 2a1 a2 cos 5। তাহলে I ইকুয়ালস টু a স্কয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি a স্কয়ার সমান I বাই, তাহলে এই ফর্মুলাটা যদি আমি এখানে বসিয়ে দিই, তাহলে IR ডিভাইডেড বাই k ইকুয়ালস টু I1 ডিভাইডেড বাই k প্লাস I2 ডিভাইডেড বাই k প্লাস 2 রুট I1 বাই k ইন্টু রুট I2 বাই k ইন্টু cos 5। ওকে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি IR সমান I1 প্লাস I2 প্লাস 2 k root k cancel out, root over I1 I2 cos 5। এটা হচ্ছে বিস্তারের সমীকরণ এবং এটা হচ্ছে ইন্টেন্সিটি সমীকরণ। কথা ক্লিয়ার? এবার আমরা চলে যাব ব্যতিচারের প্রকারভেদ বা ব্যতিচার হওয়ার শর্তগুলো। দেখো, ব্যতিচার হওয়ার জন্য আমরা জানি যে ব্যতিচারের শর্তসমূহ। ব্যতিচার হওয়ার জন্য আমাদের দুইটি সুসংগত উৎস থাকতে হবে। আমরা দেখে আসলাম যে যেহেতু আমাদের দুইটি ইন্ডিভিজুয়াল বা সুসংগত উৎস কনসিডার করা সম্ভব না, যেহেতু আমরা পারবো না, যার কারণে হচ্ছে আমরা একটা সুসংগত উৎস থেকে আমরা একাধিক সুসংগত উৎস বানাবো। এবং সুসংগত উৎস হওয়ার জন্য তাদের কি কি সেম থাকতে হবে? ওমেগা, ফ্রিকোয়েন্সি, ল্যামডা, ভি সব সেম থাকতে হবে, সব সেম থাকতে হবে। কথা ক্লিয়ার? এখন কথা হচ্ছে যে ওমেগা, এফ, ল্যামডা, ভি যদি সেম থাকতে হয়, যেহেতু তাদের তরঙ্গ দৈর্ঘ্য সেম থাকতে হবে, তার মানে আমরা বলতে পারি যে যে আলোটা আমরা ব্যবহার করব সেই আলোটা হচ্ছে একবর্ণী আলো বা মনোক্রোমাটিক লাইট। একবর্ণী আলো বা মনোক্রোমাটিক লাইট, তার মানে আমরা সোডিয়াম আলো ব্যবহার করতে পারি, আমরা নিয়ন আলো ব্যবহার করতে পারি। সো মানে যে আলোটা আমরা ব্যবহার করব বা যে দুইটা আলোক উৎস ব্যবহার করব, সেই দুইটা আলোক উৎস অবশ্যই একবর্ণী হইতে হবে। একবর্ণী হওয়ার জন্য তার ল্যামডা সেম হইতে হবে বা তার তরঙ্গ দৈর্ঘ্য সেম হইতে হবে। ভেরি গুড। 2 নাম্বার হচ্ছে যে এই যে দুটি উৎস খুবই ক্ষুদ্র সূক্ষ্ম হইতে হবে। উৎস দুটি ক্ষুদ্র ও সূক্ষ্ম হতে হবে, সূক্ষ্ম হতে হবে। তার মানে যে দুটো উৎস আমরা ব্যবহার করব সেই দুটো উৎস খুবই ক্ষুদ্র এবং সূক্ষ্ম হতে হবে। ওই যে আমরা দেখাইলাম যে এস হচ্ছে একটি আলোক উৎস, সেখান থেকে আলোক তরঙ্গ দুইটা বের হয়েছে, S1 এবং S2 তে গিয়ে পড়ছে। এখানে দুইটা স্লিটের মতো ছিল, এটা একটা স্লিট, এটা একটা স্লিট। এটা হচ্ছে একটা S1 উৎস, এটা হচ্ছে একটা S2 উৎস, এটা হচ্ছে S। এই যে দুইটা চির, এটাকে বলা হয় চির, যেটা কিনা আমরা পরবর্তীতে ইয়ং এর দ্বিচির তত্ত্ব যখন আলোচনা করব তখন চির নিয়ে আমাদের একটু আলোচনা আছে। এই যে এই দুইটা চির অবশ্যই খুবই খুবই ক্ষুদ্র হইতে হবে এবং খুবই সূক্ষ্ম হইতে হবে, যেটা কিনা আলোক তরঙ্গের সাথে কম্পারেবল, আলোক তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কম্পারেবল। তার মানে আলোক তরঙ্গ আমি যদি সোডিয়াম আলো যদি ব্যবহার করি, সোডিয়াম আলোর ক্ষেত্রে সম্ভবত 5896 অ্যাংস্ট্রম
এবং এই যে দুইটা চির আমরা ব্যবহার করতেছি, এই দুইটা চিরের প্রস্থ বা প্রস্থটা এই সোডিয়াম লাইটের সাথে কম্পারেবল হইতে হবে। তার মানে চিত্রটা এতটাই সূক্ষ্ম হইতে হবে। 3 নাম্বারটা হচ্ছে যে এই দুইটা উৎস খুবই পরস্পর খুবই নিকটে হইতে হবে। উৎস দুটি খুবই নিকটে হতে হবে, নিকটে হতে হবে। 4 নাম্বার হচ্ছে যে এদের বিস্তার সমান বা প্রায় সমান হতে হবে। তার মানে আলোক উৎস থেকে যে আলোক তরঙ্গগুলি নিঃসৃত হয়েছে সেই আলোক তরঙ্গগুলির বিস্তার হয় সমান হবে নতুবা প্রায় সমান হবে। তার মানে আমরা যে আলোক তরঙ্গ দুটো ব্যবহার করছি A1 এবং A2, এরা সমান হলে ভালো, অথবা সমান না হলে পরে এরা যেন প্রায় সমান হয়। এবং লাস্ট কন্ডিশন হচ্ছে যে ব্যতিচার ঝালর তৈরি করার শর্ত এটা, ব্যতিচার ঝালর তৈরি করার শর্ত। এখন কথা হচ্ছে যে ব্যতিচার ঝালরটা কি, একটু খেয়াল করে দেখো। ব্যতিচারের ডেফিনেশন আমরা কি পড়েছি, যে দুইটি সুসংগত উৎস থেকে যখন আলোক তরঙ্গগুলি নিঃসৃত হয় তখন এই আলোক তরঙ্গগুলি যখন পরস্পরের উপর উপরিপাতন ঘটবে, তখন এই উপরিপাতনের ফলে কোনো কোনো বিন্দুতে, স্ক্রিনের উপর কোনো কোনো বিন্দুতে বা পর্দার উপর কোনো কোনো বিন্দুতে উজ্জ্বল বিন্দু তৈরি করবে, কোনো কোনো বিন্দুতে অন্ধকার বিন্দু তৈরি করবে। কোনো কোনো বিন্দু উজ্জ্বল হবে, কোনো কোনো বিন্দু অন্ধকার হবে। এই যে উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল অন্ধকার, আমি ধরে নিই যে যদি হচ্ছে যে আমাদের আলোক তরঙ্গ দুইটা পরস্পর পরিপাতিত হয়ে এই পর্দার উপর যদি তারা পর্দার উপর এসে যদি তারা উপরিপাতিত হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে এই যে আলোক তরঙ্গগুলি, এই আলোক তরঙ্গগুলি যখন পরস্পর উপরিপাতন হবে, হওয়ার ফলে কন্ডিশন বেসে তারা কিভাবে উপরিপাতিত হবে, তারা কি সমদশে উপরিপাতিত হবে না বিপরীত দশে উপরিপাতিত হবে। যদি সমদশে উপরিপাতিত হয় তাহলে, সমদশায় যদি উপরিপাতিত হয় তাহলে সেখানে উজ্জ্বল বিন্দু তৈরি করবে। যদি বিপরীত দশে উপরিপাতিত হয় তাহলে সেখানে অন্ধকার বিন্দু তৈরি করবে। যার মানে এটা যদি পি বিন্দুটা, এটা যদি উজ্জ্বল হয়, কিউ বিন্দুটা হইতে হবে অন্ধকার, আবার আর বিন্দুটা হবে উজ্জ্বল, আবার এস বিন্দুটা হবে অন্ধকার। তার মানে উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল অন্ধকার, এরকম বিভিন্ন বিন্দুতে উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল অন্ধকারে একটা ঝালর তৈরি হবে, একটা ঝালর তৈরি হবে, যে ঝালরটাকে বলা হয় ব্যতিচার ঝালর। এখন কথা হচ্ছে যে এখানে উজ্জ্বল বিন্দু তৈরি হবে কেন, সেটা আমরা কন্ডিশনে দেখবো। এখানে অন্ধকার বিন্দু তৈরি হবে কেন, সেটা আমরা কন্ডিশনে দেখবো। এখানে উজ্জ্বল বিন্দু আবার কেন তৈরি হবে, সেটা আমরা কন্ডিশনে দেখবো। এবং এই যে ব্যতিচার যে ঝালরটা, ব্যতিচার ঝালরের ক্ষেত্রে আমাদের যে উজ্জ্বলতাটা, যে সব পয়েন্টগুলি উজ্জ্বল হবে সেই পয়েন্টগুলির সব জায়গায় উজ্জ্বলতার ইন্টেন্সিটিটা সেম থাকবে। উজ্জ্বলতার ইন্টেন্সিটি সেম হবে। তার মানে পি বিন্দুতে যতটুকু উজ্জ্বলতা শো করবে আর বিন্দুতে ঠিক একই উজ্জ্বলতা শো করবে। ঠিক একই রকম ভাবে অন্ধকারাচ্ছন্ন যে বিন্দুটা অন্ধকার, সেটা একদম পুরোপুরি অন্ধকার হবে, তার মানে তার ইন্টেন্সিটিটাও সমানই হবে। এই হচ্ছে আমাদের ব্যতিচার হওয়ার শর্ত। এটাই হচ্ছে আমাদের ব্যতিচার হওয়ার শর্ত। তাহলে এখন আমরা চলে যাই ব্যতিচারের শর্তগুলি আমরা একটু নিরূপণ করি। তাহলে আলোর ব্যতিচারটা কি? আলোর ব্যতিচারটা হচ্ছে যে যখন দুটা সুসংগত উৎস থেকে আলোক তরঙ্গ নিঃসৃত হবে, তখন ওই আলোক তরঙ্গ দুটি যখন পরস্পর উপরিপাতিত হবে, তখন ওই উপরিপাতনের ফলে পর্দার উপর কোনো কোনো জায়গাতে উজ্জ্বল বিন্দু, কোনো কোনো জায়গাতে অন্ধকার বিন্দু সৃষ্টি হয়। এই যে উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল অন্ধকার, এই যে টোটাল যে মেকানিজমটা, এটাকে বলা হয় আলোর ব্যতিচার বা ইন্টারফারেন্স অফ লাইট। আর এই যে উজ্জ্বল অন্ধকার যেটা তৈরি হচ্ছে, সেটাকে বলা হচ্ছে ব্যতিচার ঝালর। কথা ক্লিয়ার? এখন কথা হচ্ছে যে তারা পরস্পরের সাথে সমদশায় মিলিত হওয়া মানে কি, আর তারা পরস্পরের সাথে বিপরীত দশায় মিলিত হওয়া মানে কি। দুইটা তরঙ্গ পরস্পরের সাথে সমদশায় মিলিত হওয়া মানে হচ্ছে, দুইটা তরঙ্গ পরস্পরের সাথে সমদশায় মিলিত হওয়া মানে হচ্ছে, এই যদি একটি তরঙ্গ হয়, সমদশায় মিলিত হওয়া মানে হচ্ছে, আমরা এখান থেকে একটু দেখার চেষ্টা করি। ধরো এখান থেকে একটা আলোক তরঙ্গ নিঃসৃত হয়েছে,
এদের মধ্যে একটা পথ পার্থক্য আছে, যে পথ পার্থক্যটা হচ্ছে S2P মাইনাস S1P। ওকে, এই পথ পার্থক্যের উপর অবশ্যই তাদের মধ্যে একটা দশা পার্থক্য আছে, ওকে ফাইন। তাহলে সমদশায় দুইটা তরঙ্গ পরস্পরের সাথে সমদশায় মিলিত হওয়া মানে হচ্ছে দুইটা তরঙ্গের মধ্যকার পথ পার্থক্য যদি ল্যামডার সমান হয় তাহলে তাদেরকে বলবো সমদশা। আমরা একটু আগে জেনে আসছি যে সমদশা মিলিত হওয়া মানে হচ্ছে তাদের মধ্যকার দশা পার্থক্য কত হবে। সমদশা মিলিত হওয়া মানে হচ্ছে দশা পার্থক্য কত হবে? দশা পার্থক্য হবে 2π। আর বিপরীত দশা মিলিত হওয়া মানে কি? দশা পার্থক্য হবে π। কথা ক্লিয়ার? এখন কথা হচ্ছে যে দুইটা তরঙ্গ যখন পরস্পরের সাথে সমদশা মিলিত হয় তখন তাদের মধ্যকার দশা পার্থক্য যদি 2π হয় তাহলে তখন তাদের মধ্যকার পথ পার্থক্য কত হবে? ল্যামডা। বিপরীত দশা মিলিত হওয়া মানে হচ্ছে তাদের মধ্যকার দশা পার্থক্য যদি পাই হয় তাহলে তাদের মধ্যকার পথ পার্থক্য কত হবে? λ/2। ইজ ইট ক্লিয়ার? ওকে ফাইন। তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা ধরে নিই এদের দুজনের যে পথ পার্থক্য সেই পথ পার্থক্যটা হচ্ছে, পথ পার্থক্য নির্ণয় করার সবটা আমরা যখন ইয়নিক দ্বিচিক তত্ত্বে দেখবো তখন হচ্ছে লোকে আমরা দেখবো যে ছোট পথটা থেকে বড় পথটার উপর আমরা একটা লম্ব টানবো। সেই লম্ব পাদবিন্দু এবং যে বিন্দু থেকে বড় দশা সম্পন্ন তরঙ্গটা নিশ্চিত হয়েছে তাদের মধ্যকার যে দূরত্ব সেই দূরত্বটাই হচ্ছে পথ পার্থক্য। তার মানে এদের S1P এবং S2P এর পথ পার্থক্য হচ্ছে এই যে এতটুকু, S2P মাইনাস S1P। ওকে, পথ পার্থক্য হচ্ছে এতটুকু। তার মানে সেটা আমরা পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করবো যখন আমরা ইয়ংয়ের দ্বিচিক তত্ত্ব দেখব। তাহলে এদের দুজনের মধ্যে, এই দুইটা তরঙ্গের মধ্যে পথ পার্থক্য হচ্ছে S2P মাইনাস S1P। এখন এই দুইটা তরঙ্গ পরস্পরের উপর পরিপাতিত হলে সমদশা পরিপাতিত হওয়া মানে কি? তাদের মধ্যকার পথ পার্থক্যের পরিমাণ কত থাকবে? ল্যামডা। তার মানে এই যে পথ পার্থক্যটুকু, এই পথ পার্থক্যটুকু হবে ল্যামডা সমান। তার মানে এখানে একটি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য সে ছেড়ে যাবে, তারপর এখান থেকে সে স্টার্ট করবে উপরেরটার মতো। তাহলে তাদের মধ্যকার পথ পার্থক্য কত হয়েছে? ল্যামডা। দশা পার্থক্য কত হয়েছে? 2π। কথা ক্লিয়ার? তার মানে S1 থেকে নিশ্চিত তরঙ্গ এবং S2 থেকে নিশ্চিত তরঙ্গ দ্বয়ের মধ্যকার পথ পার্থক্য যদি ল্যামডা হয় তাহলে শুধুমাত্র তারা সমদশায় থাকবে, এবং তারা যদি সমদশায় থাকে তাহলে এই দুটা তরঙ্গ পরস্পরের সাথে সমদশায় মিলিত হয়ে পি বিন্দুতে সে উজ্জ্বল বিন্দু তৈরি করবে। এটা হচ্ছে সত্য। সমদশায় মিলিত হলে পরে সেখানে সে উজ্জ্বল বিন্দু তৈরি করবে। আমরা ক্যালকুলেশনে দেখবো যে আসলে ক্যালকুলেশনটা এটার সাথে একদম পুরোপুরি মিলে যায়। ঠিক একই রকম ভাবে এখন যদি শর্তটা এরকম হইতো যে তারা পরস্পরের সাথে বিপরীত দশায় মিলিত হয়েছে, তাহলে দেখো তারা পরস্পরের সাথে বিপরীত দশা মিলিত হয়েছে, তার মানে সে পিছনে কতটুকু রেখে যাবে? পিছনে সে λ/2 রেখে যাবে। তার মানে তার মধ্যকার দশা পার্থক্য হবে পাই। তার মানে পাই যদি হয় λ/2 যদি রেখে যায় তার মানে সে অর্ধ তরঙ্গ রেখে যাবে, এবং অর্ধ তরঙ্গ রেখে গেলে এখন সে এখান থেকে ওই তরঙ্গের সাথে বিপরীত দশা হয়ে সামনের দিকে অগ্রসর হবে। তাহলে একটু খেয়াল করে দেখো এইখানে সে কতটুকু রেখে গেছে? এখানে সে রেখে গেছে λ/2। λ/2 এর জন্য তার দশা পার্থক্য হয়েছে পাই। তাহলে একটু খেয়াল করে দেখো তারা এখন বিপরীত দশা মিলিত হয়েছে কেন? কারণ তার তরঙ্গ শীর্ষের সাথে তরঙ্গ খাজ মিলিত হয়েছে, তরঙ্গ খাজের সাথে তরঙ্গ শীর্ষ মিলিত হয়েছে, তরঙ্গ শীর্ষের সাথে তরঙ্গ খাজ মিলিত হয়েছে, তরঙ্গ খাজের সাথে তরঙ্গ শীর্ষ মিলিত হয়েছে। তার মানে তারা পরস্পরের সাথে কিভাবে মিলিত হয়েছে? বিপরীত দশায় মিলিত হয়েছে। যদি বিপরীত দশায় মিলিত হয় তাহলে এই বি বিন্দুটা তখন কি দেখাবে?
তখন অন্ধকার দেখাবে। তো এই হচ্ছে দুটা তরঙ্গ পরস্পর পরস্পরের সাথে সমদশা মিলিত হলে পরে কি হয়, দুটা তরঙ্গ পরস্পর পরস্পরের সাথে বিপরীত দশা মিলিত হলে পরে কি হয়, সেটার সত্যটা আমরা একটু দেখে নিলাম। এই একই কনসেপ্ট আমরা ইয়ংয়ের দ্বিচিক তত্ত্বে আলোচনা করব। এখন আমরা ক্যালকুলেশনে চলে যাই যে কিভাবে, যেহেতু উজ্জ্বল বিন্দু তৈরি হয়েছে, এই উজ্জ্বল বিন্দু তৈরি হওয়া মানে হচ্ছে সেটাকে বলা হয় গঠনমূলক ব্যতিচার। গঠনমূলক ব্যতিচার বা এটার ইংরেজি নাম হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। আর এখানে অন্ধকার বিন্দু তৈরি হয়েছে, তার মানে সেটাকে বলা হয় ধ্বংসাত্মক ব্যতিচার বা সেটাকে বলা হয় ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। একটা হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, একটা হচ্ছে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হওয়ার জন্য সেখানে উজ্জ্বল বিন্দু তৈরি হবে। উজ্জ্বল বিন্দু হওয়ার জন্য সেখানে তরঙ্গগুলোকে কিভাবে মিলিত হইতে হবে, সমদশায় মিলিত হইতে হবে। আর ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হওয়ার জন্য সেখানে অন্ধকার বিন্দু তৈরি হবে এবং অন্ধকার বিন্দু তৈরি হওয়ার জন্য সেটা বিপরীত দশায় মিলিত হইতে হবে। সমদশায় মিলিত হইলে পরে তাদের মধ্যকার দশা পার্থক্য থাকবে 2π এবং পথ পার্থক্য থাকবে λ। আর বিপরীত দশায় মিলিত হইলে পরে সেখানে তার দশা পার্থক্য থাকবে π এবং পথ পার্থক্য থাকবে λ/2। এটা এখন আমরা ক্যালকুলেশনের মাধ্যমে আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। এটার সাথে আমরা ম্যাচ করাবো। ওকে, তাহলে গঠনমূলক ব্যতিচার এবং ধ্বংসাত্মক ব্যতিচার, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স এবং ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের আমরা শর্তগুলো একটু নির্ণয় করতেছি। আচ্ছা, গঠনমূলক ব্যতিচারের জন্য আমাদের ফার্স্ট পয়েন্ট হচ্ছে তাকে অবশ্যই গঠনমূলক ব্যতিচার হইলে পরে সেখানে উজ্জ্বল বিন্দু হইতে হবে। উজ্জ্বল বিন্দু যদি হইতে হয় সেখানে তার বিস্তার মানে লব্ধি বিস্তার বা নেট বিস্তার অথবা লব্ধি যে ইন্টেন্সিটি, সেই ইন্টেন্সিটিটা সর্বোচ্চ হইতে হবে বা ম্যাক্সিমাম হইতে হবে। কারণ সর্বোচ্চ না হইলে পরে একটা তরঙ্গ যখন আরেকটা তরঙ্গের উপর যখন উপরিপাতিত ঘটবে, তখন যদি তারা পরস্পরের সাথে সমদশা মিলিত হয় তাহলে সেখানে উজ্জ্বল বিন্দু তখনই তৈরি করবে যখন তাদের বিস্তারটা সর্বোচ্চ হবে। এবং ধ্বংসাত্মক ব্যতিচারের জন্য সেখানে অন্ধকার বিন্দু তৈরি হবে। অন্ধকার বিন্দুর জন্য সেখানে আমাদের নিট বিস্তার বা নিট ইন্টেন্সিটি মিনিমাম হতে হবে, সর্বনিম্ন হতে হবে। একটু খেয়াল করে দেখো, আমরা একটু তরঙ্গের আবার একটু প্রিভিউ করার চেষ্টা করি। ধরো এটা হচ্ছে একটা তরঙ্গের পালস যে কিনা এই দিক বরাবর যাচ্ছে, এটা হচ্ছে একটা তরঙ্গের পালস যে কিনা এই বরাবর আসতেছে। এই দুটা তরঙ্গ যখন পরস্পরের উপর উপরিপাতিত হবে, ধরো এটা হচ্ছে 5 সেন্টিমিটার, এটা হচ্ছে 7 সেন্টিমিটার, যখন পরস্পরের উপর উপরিপাতিত হবে তখন এটার যে নিট যে বিস্তারটা, সেই বিস্তারটা বেড়ে যাবে। যেহেতু এদের নিট বিস্তারটা যদি বেড়ে যায় তাহলে নিট বিস্তারটা 5 সেন্টিমিটার 7 সেন্টিমিটার তুলনায় বেড়ে যাবে। এখন কথা হচ্ছে যে ধরো একটা পালস আসতেছে এখান থেকে আর একটা পালস আসতেছে এখান থেকে, এটা ধরো 5 সেন্টিমিটার, এটা ধরো 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। যখন এই দুটা তরঙ্গ পরস্পরের উপর যখন মিলিত হবে তখন, বা এটা ধরো তুমি 4 সেন্টিমিটার, তখন সেখানে তার বিস্তারটা কমে গিয়ে কি হবে, দেখা গেল যে এরকম নিট যে বিস্তারটা, সেই বিস্তারটা 1 সেন্টিমিটার নিট বিস্তার নিয়ে সে সামনের দিক বরাবর অগ্রসর হচ্ছে। তাহলে এইখানে
আমাদের যে দুইটা তরঙ্গ ধরো একই দিক থেকে অতিক্রম করতেছে, তাহলে দুইটা তরঙ্গ পরস্পর পরস্পর উপর মিলিত হয়ে তাদের বিস্তার বেড়ে যাবে, দুইটা তরঙ্গ পরস্পর পরস্পর বিপরীত দিকে অতিক্রম করে তাদের বিস্তারটা কমে যাবে। কথা ক্লিয়ার? বিস্তারটা কমে যাবে। আচ্ছা, তাহলে যখন তাদের বিস্তার সর্বোচ্চ হবে তখন আলোর ইন্টেন্সিটি বেড়ে যাবে, যখন বিস্তারটা সর্বনিম্ন হবে তখন আলোর ইন্টেন্সিটিটা কমে যাবে। কথা ক্লিয়ার? ভেরি গুড। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, আমরা জানি যে AR স্কয়ার সমান সমান A1 স্কয়ার প্লাস A2 স্কয়ার প্লাস 2A1 A2 cos phi। ঠিক এটার সাথে করসপন্ডিং যে ইকুয়েশনটা IR সমান সমান I1 প্লাস I2 প্লাস 2 রুট ওভার I1 I2 cos phi। এখন কথা হচ্ছে যে বিস্তার সর্বোচ্চ হবে কখন? যখন তার cos phi-টা সর্বোচ্চ হবে। কারণ A1 A2 যদি ফিক্স আপ হয় তাহলে তার লব্ধি বিস্তারটা টোটালি ডিপেন্ড করবে তার ফেজ ডিফারেন্সের উপর। ফেজ ডিফারেন্সের উপর ডিপেন্ড করা মানে কি? ফাইয়ের উপর ডিপেন্ড করা, আর ফাইয়ের উপর ডিপেন্ড করা মানে কি? cos phi-এর উপর ডিপেন্ড করা। তার মানে AR-টা সর্বোচ্চ হবে কখন? AR ম্যাক্সিমাম হবে বা সর্বোচ্চ হবে কখন? যখন cos phi সর্বোচ্চ হবে। cos phi সর্বোচ্চ হবে। cos phi সর্বোচ্চ মান কত? cos phi সর্বোচ্চ মান হচ্ছে +1। তাহলে cos phi সর্বোচ্চ মান যদি +1 হয় তাহলে সেক্ষেত্রে আমাদের AR স্কয়ার সমান সমান A1 স্কয়ার প্লাস A2 স্কয়ার প্লাস 2A1 A2, cos phi মান হচ্ছে 1। তাহলে AR সমান সমান A1 প্লাস A1 স্কয়ার, AR সমান সমান A1 প্লাস A2। তার মানে যখন দুইটা বিস্তার যোগ হয়ে যাবে তখন আমরা সর্বোচ্চ নেট বিস্তার পাব। এখন কথা হচ্ছে তাহলে AR ম্যাক্সিমাম হচ্ছে এটা, তাহলে IR কত হবে? IR সমান সমান root over I1 square plus root over I2 square plus 2 root over I1 root over I2 cos phi। তার মানে হচ্ছে cos phi এর মান হচ্ছে 1, তার মানে root over I1 plus root over I2 তার হোল স্কয়ার। এটা হচ্ছে আমার সর্বোচ্চ ইন্টেন্সিটি, সর্বোচ্চ ম্যাক্সিমাম। এখন কথা হচ্ছে যে এই যে আমরা সর্বোচ্চ বিস্তার পেলাম, সর্বোচ্চ ইন্টেন্সিটি পেলাম, এটার জন্য আমাদের উজ্জ্বল বিদ্যুৎ রয়েছে। উজ্জ্বল বিদ্যুতের জন্য শর্ত কি? cos phi এর মানটা সর্বোচ্চ হতে হবে। এখন কথা হচ্ছে cos phi এর মানটা সর্বোচ্চ কখন হবে? cos phi এর মানটা সর্বোচ্চ কখন হবে? cos phi এর মান সর্বোচ্চ +1 কখন হবে? +1 কখন হয়? 0 ডিগ্রি, 0, পাই, 2 পাই, সরি 0, 2 পাই, 2 পাই, 4 পাই, ডট 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 2m পাই। ওকে, cos phi equals to 1 cos এতগুলি মানের জন্য আমরা cos phi এর মানটা সর্বোচ্চ পাবো। তার মানে phi equals to আমরা বলতে পারি 2n পাই, বলা যায় phi equals to 2n পাই, যেখানে n এর মান হচ্ছে 0, 1, 2 ডট 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 পর্যন্ত। আচ্ছা, এখন এটা হচ্ছে আমাদের ফেজ ডিফারেন্স। তাহলে ফেজ ডিফারেন্স যদি 2n পাই এর সমান হয় তাহলে হচ্ছে আমরা বিস্তারের মানটা সর্বোচ্চ পাবো। সর্বোচ্চ মান হচ্ছে 1 প্লাস A2, এবং বিস্তারের মান সর্বোচ্চ পেলে পরে সেখানে গঠনমূলক গতিচার হবে, গঠনমূলক গতিচারের জন্য সেখানে উজ্জ্বল বিন্দু তৈরি হবে। এখন পথ পার্থক্য কত হবে? তাহলে আমরা জানি phi equals to 2 pi by lambda into del x, এটা আমরা জানি। তাহলে
এখান থেকে আমরা লিখতে পারি ডেল এক্স সমান সমান ল্যামডা বাই 2 পাই ইন্টু 5, তার মানে ল্যামডা বাই 2 পাই ইন্টু 5 কত, 5 হচ্ছে 2n পাই, 2 পাই ক্যান্সেল আউট, তার মানে n ল্যামডা। ডেল এক্স পথ পার্থক্য n ল্যামডার সমান, পথ পার্থক্য n ল্যামডার সমান। তার মানে পথ পার্থক্যটা যদি n ল্যামডার সমান হয় তাহলে সেখানে আমরা গঠনমূলক ব্যতিচার পাবো। পথ পার্থক্য যদি এখানে n এর মান কত, n এর মান হচ্ছে 0 1 2, n যখন 0 তখন তাদের মধ্যে কোনো পথ পার্থক্য থাকবে না, যেহেতু পথ পার্থক্য থাকবে না তারা সমাধান হবে। এখন কথা হচ্ছে আমরা একটু খেয়াল করার চেষ্টা করি, সেই আগের চিত্র থেকে আমরা একটু খেয়াল করার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের S1 উৎস, এটা হচ্ছে আমাদের S1 উৎস, এটা হচ্ছে আমাদের S2 উৎস। S1 উৎস থেকে একটা তরঙ্গ নিশ্চিত হয়ে এখানে গেছে, S2 উৎস থেকে একটা তরঙ্গ নিশ্চিত হয়ে এখানে গেছে। এদের দুজনের মধ্যে পি বিন্দুতে তারা উপরিপাতিত হয়েছে। এদের দুজনের মধ্যে ডেফিনেটলি একটা পথ পার্থক্য আছে। আমি ধরে নিই তার পথ পার্থক্যটা নির্ণয় করার শর্ত হচ্ছে এটা থেকে আমরা একটা লম্ব অঙ্কন করব। সেই লম্ব, তাহলে লম্ব পাদবিন্দু পর্যন্ত S2 থেকে লম্ব পাদবিন্দু পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বটাই হচ্ছে তাদের পথ পার্থক্য S2P মাইনাস S1। ওকে, এখন কথা হচ্ছে পথ পার্থক্যটা যদি n ল্যামডা সমান হয়, তার মানে সেখানে যদি একটি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্যের সরল গুণিতক থাকে তাহলে শুধুমাত্র সেখানে গঠনমূলক ব্যতিচার তৈরি হবে। তাহলে পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্যের সরল গুণিতক থাকা মানে হচ্ছে সেখানে একটা তরঙ্গ থাকতে পারে এই পথ পার্থক্যে, সেখানে ইচ্ছা করলে পরে দুইটা তরঙ্গ থাকতে পারে, দুইটা তরঙ্গ দৈর্ঘ্য থাকতে পারে, সেখানে ইচ্ছা করলে পরে তিনটা তরঙ্গ দৈর্ঘ্য থাকতে পারে, সরল গুণিতক হইতে হবে। যদি এরকম হয় যে পথ পার্থক্যে সে যদি একটি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য ছেড়ে যায় তাহলে শুধুমাত্র পি বিন্দুতে তাদের গঠনমূলক ব্যতিচার সংঘটিত হবে এবং পি বিন্দুটা কিরকম দেখাবে, উজ্জ্বল দেখাবে, উজ্জ্বল দেখাবে। দিস ইজ দ্য কনসেপ্ট। তাহলে ওই যে উজ্জ্বল বিন্দু গঠনমূলক ব্যতিচার সমদশায় থাকা মানে হচ্ছে তাদের মধ্যকার পথ পার্থক্য ল্যামডা অথবা ল্যামডা সরল গুণিতক। এখন আসো ধনসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে বা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের ক্ষেত্রে। ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের ক্ষেত্রে আমার এই আরটা মিনিমাম হইতে হবে, তাই না? তার মানে এই আরটা মিনিমাম হইতে হবে, আই আরটা মিনিমাম হইতে হবে, তাই তো? এই আরটা মিনিমাম, আই আরটা মিনিমাম হইতে হবে। যদি এরকম হয় তাহলে এই আর ডিপেন্ড করতেছে কার উপর, কস ফাইয়ের উপর। তার মানে কস ফাইটা মিনিমাম হইতে হবে। কস ফাই মিনিমাম মান কত, -1। যদি -1 হয় তাহলে সেটা কার কার জন্য, পায়ের জন্য, কস পায়ের জন্য, 3 পায়ের জন্য, ডট 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 2n - 1 পায়ের জন্য। ওকে, তাহলে 5 কষ্ট কত, 2n - 1 পাই। আমরা 2n + 1 ও দিতে পারি, কারণ এটা বিজোড় সংখ্যা। 2n + 1 ও বিজোড় সংখ্যা, 2n - 1 ও বিজোড় সংখ্যা। আমরা 2n + 1 দিলে পরে কি রকম হবে, 2n - 1 দিলে পরে কি রকম হবে আমরা একটু পরে আলোচনা করব। দেন আমাদের ডেল x সমান কত, ডেল x λ/2 ইনটু 5, তার মানে λ/2 ইনটু 2n - 1 ইনটু পাই। পাই ক্যান্সেল আউট, তার মানে 2n - 1 ইনটু λ/2। এখানে আমাদের n এর মানটা, এখানে আমাদের n এর মানটা শুরু হবে 1 থেকে, 1 2 আমরা যদি এখানে +1 দিয়ে দিতাম, কারণ আমাদের বিজোড় 2n + 1 ও বিজোড় নির্দেশ করতেছে, 2n - 1 ও বিজোড় নির্দেশ করতেছে। যদি এখানে আমরা 2n + 1 দিয়ে দিতাম, যদি আমরা এখানে 2n + 1 দিয়ে দিতাম তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে n এর মানটা হয়তো 0 থেকে স্টার্ট হইতো, 0 1 2। সো ডিফারেন্স হচ্ছে এটা। আমরা এখানে 2n - 1 ও ব্যবহার করতে পারি, 2n + 1 ও ব্যবহার করতে পারি। 2n - 1 ব্যবহার করলে পরে n এর মানটা 1 থেকে স্টার্ট হবে, কারণ n এর মান 0 হলে পরে সেটা নেগেটিভ নাম্বার চলে আসে, সো সেখান থেকে আমাদের স্টার্ট করলে পরে হবে না। আর 2n + 1 থেকে যদি আমরা স্টার্ট করি তাহলে n এর মানটা 0 থেকে স্টার্ট হবে। কথা ক্লিয়ার? ভেরি গুড। তাহলে এখন দেখো পথ পার্থক্য λ/2 এর বিজোড় গুণিতক, তার মানে λ/2 এর
বিজোড় গুণিতক হইতে হবে। যদি λ/2 এর বিজোড় গুণিতক হয়, তাহলেই শুধুমাত্র সেখানে ধনসত্ত্বক ব্যতিচার তৈরি হবে এবং ধনসত্ত্বক ব্যতিচারের জন্য সেখানে অন্ধকার বিন্দু তৈরি হবে। তাহলে আমরা একটু চিত্র এঁকে দেখার চেষ্টা করি, একটু খেয়াল করে দেখো। এটা হচ্ছে S1, S2, তাহলে এদের মধ্যকার পথ পার্থক্য হচ্ছে এটা যদি P হয়, H2P মাইনাস S1P। এখন P বিন্দুটা অন্ধকার কখন হবে? যখন আমাদের এখানে সে λ/2 এর বিজোড় গুণিতকের সমান কোন তরঙ্গ দৈর্ঘ্য ছেড়ে আসবে। λ/2 এর বিজোড় গুণিতকের সমান কোন তরঙ্গ দৈর্ঘ্য ছেড়ে আসবে। λ/2 এর বিজোড় গুণিতকের সমান যখন কোন তরঙ্গ দৈর্ঘ্য ছেড়ে আসবে। আচ্ছা, তাহলে সে যে পথ পার্থক্যটা ছেড়ে যাবে, সেই পথ পার্থক্যটা λ/2 এর বিজোড় গুণিতক হবে। তার মানে সেটা হইতে পারে হাফ ল্যামডা, সেটা হইতে পারে 3/2 ল্যামডা, সেটা হইতে পারে 5/2 ল্যামডা, সেটা হইতে পারে 7/2 ল্যামডা। তার মানে λ/2 এর বিজোড় গুণিতক, λ/2 এর বিজোড় গুণিতকটা ছেড়ে যাবে এই পথ পার্থক্য S2P মাইনাস S1P। কথা ক্লিয়ার? ধনসত্ত্বক ব্যতিচারের শর্ত আমার এরকমই ছিল যে তারা পরস্পরের সাথে বিপরীত দশা মিলিত হবে। তার মানে S1 থেকে যে আলোক তরঙ্গটা নিঃসৃত হবে, আর এখান থেকে যে আলোক তরঙ্গটা উপরিপাতন ঘটবে, তারা পরস্পরের সাথে বিপরীত দশা মিলিত হবে। তার মানে তারা পরস্পরের সাথে বিপরীত দশায় মিলিত হবে। ওকে, একটু খেয়াল করে দেখো। এটা তরঙ্গ শীর্ষের সাথে এটা তরঙ্গ খাঁজ, এটা তরঙ্গ খাঁজের সাথে এটা তরঙ্গ শীর্ষ, এটা তরঙ্গ শীর্ষের সাথে। আমি একটু পয়েন্ট আউট করে দিই। এটা তরঙ্গ শীর্ষের সাথে এটা তরঙ্গ খাঁজ, এটা তরঙ্গ খাঁজের সাথে এটা তরঙ্গ শীর্ষ, এটা তরঙ্গ শীর্ষের সাথে এটা তরঙ্গ খাঁজ, এটা তরঙ্গ খাঁজের সাথে এটা তরঙ্গ শীর্ষ। তার মানে তার পরস্পরের সাথে এখন বিপরীত দশায় আছে। যদি এরকম হয় তাহলে শুধুমাত্র সেখানে ধনসত্ত্বক ব্যতিচার তৈরি হবে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের গঠনমূলক ব্যতিচার এবং ধনসত্ত্বক ব্যতিচার হওয়ার শর্ত। আমরা গঠনমূলক ব্যতিচার এবং ধনসত্ত্বক ব্যতিচার শর্ত হওয়ার জন্য সেখানে যে ব্যতিচার ঝালর তৈরি হয়েছে, একটু আলোচনা করে নিই। যে ব্যতিচার ঝালরটা তৈরি হয়েছে, সেই ব্যতিচার ঝালরে কিন্তু বিভিন্ন পয়েন্টে সে উজ্জ্বল অন্ধকার তৈরি করবে, বিভিন্ন পয়েন্টে। এই বিন্দুটা যদি অন্ধকার হয়, ঠিক তারপরে বিন্দুটা উজ্জ্বল হবে, আর আবার অন্ধকার হবে, এস আবার উজ্জ্বল হবে, টি আবার অন্ধকার হবে। তার মানে একটা বিন্দু যদি অন্ধকার হয়, তবে ঠিক তারপরের বিন্দুটা উজ্জ্বল হবে, ঠিক তারপরে বিন্দুটা অন্ধকার হবে, ঠিক তারপরে আবার উজ্জ্বল অন্ধকার। তার মানে পয়েন্ট টু পয়েন্ট তার উজ্জ্বল অন্ধকার ভ্যারি করবে, পয়েন্ট টু পয়েন্ট। এটা কিন্তু সময়ের সাপেক্ষে কিন্তু পরিবর্তন হবে না, এটা ডিপেন্ড করবে হচ্ছে প্লেসমেন্টের সাপেক্ষে। এখন কথা হচ্ছে, তোমাদের মনে একটা প্রশ্ন থাকতেই পারে যে স্যার, আমরা যদি ওমেগাটা ডিফারেন্ট ধরে নিতাম, এটা জাস্ট হচ্ছে তোমাদের জেনে রাখার জন্য। এটা তোমাদের মানে এই রিলেটেড কোনো ম্যাথ বা এই রিলেটেড কোনো কিছু তোমাদের হয়তো বা বইতেও নাই। এটা জাস্ট হচ্ছে তোমাদের জেনে রাখার জন্য যে আমরা তো দুইটা সমীকরণ কনসিডার করছি। একটা হচ্ছে y1 সমান a1 sin ওমেগা টি প্লাস kx1, এবং আরেকটা সমীকরণ আমরা কনসিডার করছি y2 সমান a2 sin ওমেগা টি প্লাস
কে এক্স টু। ওকে, এখন কথা হচ্ছে যে আমরা এই সমীকরণে যেহেতু আমরা কোহেরেন্স সোর্স ব্যবহার করছি, আমরা কোহেরেন্স সোর্স কেন ব্যবহার করি? কোহেরেন্স সোর্স ব্যবহার না করলে সমস্যাটা কি ছিল? তাহলে কি আমরা ব্যতিচার ঝালর দেখতে পারতাম? দ্যাট ইজ দ্য কোশ্চেন। যে কোহেরেন্স সোর্স যে আমরা ব্যবহার করতেছি, সেই কোহেরেন্স সোর্সটা ব্যবহার করার কারণে আমরা ব্যতিচার ঝালরটা দেখতে পারতেছি কেন? যদি কোহেরেন্স সোর্স আমরা ব্যবহার না করতাম তাহলে কি আমরা ব্যতিচার ঝালর দেখতে পারতাম কিনা? আচ্ছা, কোহেরেন্স সোর্স ব্যবহার করার কারণে তার ওমেগাটা সেম থাকবে, তাই না? আমরা কোহেরেন্স সোর্সটা ব্যবহার করতেছি একটারই কারণে, তার ওমেগাটা সেম রাখার জন্য। ওমেগা সেম থাকা মানে হচ্ছে লোকে তার ফ্রিকোয়েন্সি সেম, যেহেতু একই মিডিয়াম তার বেগ সেম, যেহেতু ফ্রিকোয়েন্সি ভি সেম, এফ সেম, তার মানে তার ল্যামডাও সেম। তার মানে এই সবগুলি জিনিস সেম, এই সবগুলি জিনিস সেম। ওকে, এখন কথা হচ্ছে যদি আমরা কোহেরেন্স সোর্স ব্যবহার না করতাম, এই সবগুলি জিনিস সেম থাকার কারণেই কিন্তু এই ব্যতিচার ঝালকটা বেসিক্যালি তৈরি হয়েছে, তাই না? এই ব্যতিচার ঝালকটা বেসিক্যালি তৈরি হয়েছে। যদি কোহেরেন্স সোর্স আমরা ব্যবহার না করতাম তাহলে ব্যতিচার ঝালক তৈরি হইতো কিনা? কোহেরেন্স সোর্স যদি আমরা ব্যবহার না করতাম তাহলে সেক্ষেত্রে তার ওমেগাটা আমার ডিফারেন্ট হতো, তাই না? এখানে ওমেগা 1 হইতো, এখানে ওমেগা 2 হইতো। সেক্ষেত্রে তার ফেজ ডিফারেন্সটা কি হইতো? ফাই সমান সমান ওমেগা 2t প্লাস কে এক্স টু মাইনাস ওমেগা 1t প্লাস কে এক্স ওয়ান। তাহলে এখান থেকে লেখা যায় ওমেগা 2 মাইনাস ওমেগা 1 ইন্টু টি প্লাস x2 মাইনাস x1 ইন্টু কে। একটু খেয়াল করে দেখো, এখানে ফেজ ডিফারেন্সটা টাইমের উপর ডিপেন্ড করে। এখানে ফেজ ডিফারেন্সটা কার উপর ডিপেন্ড করে? টাইমের উপর ডিপেন্ড করে। যদি আমরা কোহেরেন্স সোর্স ব্যবহার করতাম তাহলে ওমেগা 2 ইকুয়ালস টু ওমেগা 1 হইতো, ফাই শুধুমাত্র তার পজিশনের উপর ডিপেন্ড করতো, বা ফেজ ডিফারেন্সটা শুধুমাত্র পথ পার্থক্যের উপর ডিপেন্ড করতো। কিন্তু যেহেতু আমরা কোহেরেন্স সোর্স ব্যবহার করতেছি না, যার কারণে আমার এই ফেজ ডিফারেন্সটা টাইমের উপর ডিপেন্ড করতেছে। যেহেতু ফেজ ডিফারেন্সটা টাইমের উপর ডিপেন্ড করতেছে, তার মানে একই পয়েন্ট, এখন ধরো সে উজ্জ্বল দেখাচ্ছে, 1 সেকেন্ড পরেই সে অন্ধকারে চলে যাবে। এখন ধরো সে উজ্জ্বল দেখাচ্ছে, 1 সেকেন্ড পরেই সে অন্ধকারে চলে যাবে। এখন ধরো সে উজ্জ্বল দেখাচ্ছে, 1 সেকেন্ড পরেই সে অন্ধকারে চলে যাবে। একই পয়েন্ট, একই পয়েন্ট, ধরো পি পয়েন্ট, ধরো পি পয়েন্ট। আমরা তো ব্যতিচার ঝালক তৈরি করার জন্য তো আমরা দেখেছি যে ইন্ডিভিজুয়ালি পি পয়েন্টটা উজ্জ্বল বা অন্ধকার, কিউ পয়েন্ট উজ্জ্বল, আর পয়েন্ট আবার অন্ধকার, এস পয়েন্ট উজ্জ্বল, টি পয়েন্ট আবার অন্ধকার, তাই না? এটা তো আমরা দেখেছি, তাই তো? কিন্তু যদি আমরা কোহেরেন্স সোর্স ব্যবহার না করতাম তাহলে তার ওমেগা সেম হইতো না। যদি ওমেগা সেম না হইতো তাহলে তার এই ফেজ ডিফারেন্সটা টি এর উপর নির্ভরশীল হয়ে যেত, টি এর উপর নির্ভরশীল হয়ে যেত। যেহেতু এটা টি এর উপর নির্ভরশীল হয়ে যেত, তার মানে টাইমের সাপেক্ষে একই পয়েন্ট উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল অন্ধকার, মরিচা বাতির মতো উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল জ্বলতেছে, নিতেছে, জ্বলতেছে, নিতেছে, তখন কি ব্যতিচার ঝালর তৈরি হইতো? ব্যতিচার ঝালর হওয়া মানেই হচ্ছে উজ্জ্বলের জায়গায় উজ্জ্বল থাকবে, অন্ধকারের জায়গায় অন্ধকার থাকবে, উজ্জ্বলের জায়গায় উজ্জ্বল থাকবে, অন্ধকারের জায়গায় অন্ধকার থাকবে, উজ্জ্বলের জায়গায় উজ্জ্বল থাকবে, অন্ধকার জায়গায় অন্ধকার থাকবে। এটা হচ্ছে ব্যতিচার ঝালরের শর্ত। ব্যতিচার ঝালরের শর্ত কিন্তু এটা না, একই পয়েন্ট একবার উজ্জ্বল একবার অন্ধকার, একই পয়েন্ট একবার উজ্জ্বল একবার অন্ধকার, একই পয়েন্ট একবার উজ্জ্বল একবার অন্ধকার। সো দিস ইজ নট। এই কারণে আমরা ব্যতিচার ঝালর তৈরি করার জন্য, ব্যতিচারটা অবলোকন করার জন্য, অবজার্ভ করার জন্য আমরা কি করি? সেখানে আমরা কোহেরেন্স সোর্স ব্যবহার করি যেন তাদের ওমেগাটা সেম হয়। ওমেগা যদি সেম না হয় তাহলে ব্যতিচার ঝালরটা দেখতে পারবো না আমরা, মরিচার বাতির মতো উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল একই পয়েন্ট, উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল অন্ধকার, এইভাবে আমরা দেখতে পারবো। সো এই হচ্ছে আজকের লেকচার। আজকের লেকচারে আমরা মোটামুটি ব্যতিচার নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। নেক্সট লেকচারে আমরা আরেকটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, ইয়ং এর দ্বিচির তত্ত্ব নিয়ে আমরা আলোচনা করব। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।